নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সাথে একটা না দুটো সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আমি তোমাদের সাথে আছি রিতম। যদি তোমরা আমার ভিডিও ফেসবুক থেকে দেখো ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর হ্যাঁ, তোমাদের কাছেও যদি এরকম গল্প থাকে আমার মেল আইডিতে মেল করতে ভুলো না। চলো আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পটা আমাকে শেয়ার করেছে শুভ সরকার, ব্যারাকপুর থেকে। সে খুবই কাছের বন্ধু আমার। পেশায় সে একজন ড্রাইভার। তার জীবনে এমন অনেক এক্সপিরিয়েন্স আছে। তার থেকে আজকে তোমাদের দুটো গল্প শেয়ার করতে চলেছি। তো চলো প্রথম গল্পটা শুরু করা যাক। আমার নাম শুভ সরকার, আমার বাড়ি ব্যারাকপুর। ঘটনাটা আমার সাথে ঘটেছিল যখন আমি দার্জিলিং যাই। আমি একজনের পার্সোনাল গাড়ি চালাতাম, হোল নাইট গাড়ি চালিয়েছিলাম। তো দার্জিলিংয়ে গিয়ে আমরা 3 দিন থাকি, খুব আনন্দ মজা করি। আমার যিনি মালিক ছিলেন উনি খুবই ফ্র্যাঙ্ক ছিলেন, আমার সাথে বন্ধুর মতোই মিশতেন। আর এক্সপিরিয়েন্সও খুব ভালো ছিল, খাওয়া দাওয়া 5 স্টার হোটেল, আলাদাই ব্যাপার। ঘটনাটা আমার সাথে তখন ঘটে যখন আমি গাড়ি চালিয়ে বাড়ির দিকে ফিরি। ঘটনাটা ঠিক এরম হয়, সারা রাত তো গাড়ি চালিয়েছি, খুব ক্লান্ত একটা ভাব আসছিল, তাও গাড়ি চালিয়ে যাচ্ছি। মালিক অ্যান্ড মালিকের ওয়াইফ পেছনের সিটে ঘুমাচ্ছিলেন। প্রায় তোমরা তো জানোই পাহাড়ের রাস্তা, একটুখানি ঘুরে ঘুরে যেতে হয়। সো ঘুরে ঘুরে গিয়ে দার্জিলিংটা পার করব, ওরম টাইমে ঘটনাটা আমার সাথে ঘটে। আমি দেখতে পাই একদম, আমি প্রথম তো ওখানে হালকা হালকা একটু কুয়াশা ছিল, রাতের দিকে ঠান্ডা কাল ছিল। আমি গাড়ি চালাচ্ছি, হেডলাইটটা জ্বালানো রয়েছে। আমি দেখতে পাচ্ছি সামনের দিকে একটা মেয়ে ছেলে সাদা কাপড় পরে পড়ে রয়েছে। আর ওর ওপরে না সেই রাতে দুটো কাক তার মুখটাকে ঠুকরে ঠুকরে খাচ্ছে। এবার ওটা পাহাড়ি এলাকা, কেউ মার্ডার করে ফেলে দিতে পারে বা অ্যাক্সিডেন্টও হতে পারে, কিছুই হতে পারে। তো যেহেতু মালিক ঘুমাচ্ছে, আমি আর অত রিস্ক নিলাম না, পাশ কাটিয়ে বেরিয়ে গেলাম। কিন্তু বিশ্বাস করো, 15 মিনিট ওই মুখটা আমার চোখের সামনে ভাসছে। সারা শরীর কেরম একটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমার পাশের সিটে কেউ একটা বসে রয়েছে। এতক্ষণ মনে হচ্ছিল না। ঠিক ওই লাশটাকে পেরানোর পরেই না ওরকম ফিল হওয়া স্টার্টিং হলো। বুকের ভেতরে হার্টবিটটা কেমন বেড়ে গেল। তো কোনো রকম চালাচ্ছি চালাচ্ছি চালাচ্ছি, ঠিক কিছুটা দূর গেলাম, হাই রোড। আমি সোজাসুজি দেখতে পাচ্ছি, আমার হালকা হালকা ঘুম পেয়েছিল, বাট অতটাও ঘুম না যে আমি ঘুমিয়ে পড়বো বা আমি সামনে দেখতে পারবো না। হঠাৎ করে সাডেনলি একটা সাদা কাপড় পরা মেয়ে ছেলে একদম আমার গাড়ির সামনে চলে এলো। আর না, আমার মনে হলো আমি গাড়িটা দিয়ে কাউকে উড়িয়ে দিলাম। আমার মালিক হকচকিয়ে উঠলো, কি হলো কি হলো কি হলো। আমার হাত পা পুরো স্তব্ধ হয়ে গেল। আমি গাড়িটা একটা কোনায় গিয়ে দাঁড় করালাম। উনি আমার মালিক গাড়িটা গাড়ির দরজাটা খুলে সঙ্গে সঙ্গে বেরিয়ে বলছে, কি হলো শুভ, উড়িয়ে দিলে কাউকে? আমিও দরজাটা খুললাম, কিন্তু বিশ্বাস করো, যেটা দেখলাম সেটা দেখার পরে আমি আর আমার মালিক আজও সেটা নিয়ে ভাবি যে কি হলো। পেছনে কেউ নেই, রাস্তা পুরো ফাঁকা। মালিক সঙ্গে সঙ্গে বলল, শুভ তাড়াতাড়ি করো, গাড়িতে ওঠো, তাড়াতাড়ি হোটেলে ঢোকাও কোনো একটা। আমিও আর বেশি দেরি করলাম না, গাড়িটা সঙ্গে সঙ্গে সামনের এক হোটেলের মধ্যে গিয়ে ঢুকিয়ে দিলাম। হোটেল বুক করলাম। সেই রাতে মালিক আমাকে বলল, বেশি চিন্তা করতে হবে না, আজকের রাতটা রেস্ট নিয়ে নাও। আমি জানি তোমার বাড়ি যাওয়ার তাড়া আছে, কিন্তু কিছু করার নেই, আজকের দিনটা রেস্ট নাও। হয়তো আমাদের জন্য কোনো বিপদ ওয়েট করছিল। আমিও ভাবলাম হ্যাঁ, হতেই পারে, কারণ রাস্তায় লাশ দেখা, তারপরে একজনকে সামনে দেখা, হতেই পারে যে হয়তো আমাদের জন্য সত্যিই কোনো বিপদ ওয়েট করছিল। আমি রুমের দরজাটা খুললাম। আমি আমার রুমে একাই শুয়েছিলাম। আমার কাছে একটা ড্রিঙ্ক ছিল, হার্ড ড্রিঙ্ক।
আমি হালকা হালকা নেশা করছি আর নিজের মধ্যে শুয়ে রয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি যতক্ষণ নেশা করছি না, আমার দুটো জিনিস মাথা থেকে বেরাচ্ছে না। এক ওই সাদা কাপড় পরে মহিলা যেটাকে আমি উড়িয়ে দিলাম, আর ওই মহিলাটা যে নিচে পড়েছিল রাস্তায়, যাকে কাক ঠুকরে ঠুকরে খাচ্ছিল, যার একটা চোখ কাক প্রায় উঠিয়ে নিয়েছিল, মাথা থেকে আর বেরোতে চাইছে না। আমি না হয়তো ভাবলাম আমার একটু বেশি নেশা হয়ে গেছে, কারণ আমার সারা শরীর কেমন হিট হয়ে যাচ্ছে। আমি আর কোনো দিকে না তাকিয়ে লাইটটা বন্ধ করে শুয়ে পড়লাম। তারপরে শুরু হলো খেলা। আমার মনে হতে থাকলো রুমের ভেতরে কেউ একটা অনবরত ঘুরছে, আর না আমার সারা গায়ে কেউ একটা, মানে নিজের ওই মেয়ে ছেলেদের নখ হয় না, ওরম কেউ একটা আঁচড়াচ্ছে, আর আমার সারা শরীর জ্বলছে। কিন্তু হয়তো সেদিন আমার একটু বেশিই নেশা হয়েছিল, তার কারণে যে আমি উঠে দেখবো সেই শক্তিটা আমার গায়ে ছিল না। আর আমার মনে হচ্ছে আমার খাটটা আকাশে ভাসছে। প্রথমে আমি ভেবেছিলাম একটু নেশা হয়ে গেছে, তাই এগুলো মনে হচ্ছে। লাইটটা জ্বেলে দিলাম। লাইটটা জ্বালার পরে এইবার আমার মনে হতে থাকলো একটা হালকা করে কান্নার শব্দ আমার কানে ভাসছে। কে কাঁদছে আমি জানি না। তো আমি আর ঘুমাতে পারছি না, আমি আবার ড্রিঙ্ক করা স্টার্ট করলাম। তখন বাজে 3টে। হট করে না আমার দরজার মধ্যে একটা টোকা পড়ল। আমি পুরো স্তব্ধ যে এত রাতে হোটেলের লাইট অফ, কে আমার দরজায় এসে টোকা মারল। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আবার একটা সেকেন্ড টোকা পড়ল। এইবার আমি ভয় পেয়ে গেলাম। আমি খাটে উঠে নিজের গায়ে কম্বলটা ঢাকা দিলাম, কিন্তু কোনো পরিস্থিতিতেই আমি বেরাবো ভাবতে পারছি না। আস্তে আস্তে সাউন্ডটা বেড়ে গেল, আর আওয়াজটা এইবার একটু অন্যরকম হয়ে গেল। খোল, দরজাটা খোল, দরজাটা খোল। আমি প্রচণ্ড ভয় কম্বলটা মুড়ি দিয়ে চুপচাপ শুয়ে আছি। হঠাৎ করে 10-15 মিনিট কোনো আওয়াজ নেই। আবার একটা ধকধক করে আওয়াজ হলো। আমি কেঁপে উঠলাম। আমি চিৎকার করে বললাম, কে কে বাইরে? মালিকের আওয়াজ। শুভ, জেগে আছো তুমি? একটু দরজাটা খুলতে পারবে? খুব দরকার আছে। বিশ্বাস করো, আমি একজন লম্বা চওড়া ছেলে। আমি জীবনে কোনোদিন কাউকে ভয় পাইনি। তো সেই টাইমে আমি এতটা ভয় পেয়েছিলাম, মালিক আমাকে প্রায় 3বার ডেকেছে। তারপরে আমি গিয়ে দরজার যে হোল হয় সেটা দিয়ে আমি দেখেছি আগে যে মালিকই আছে নাকি, তারপরে আমি দরজাটা খুলেছি। উনি আমাকে যেটা বলল সেটা আমার খুব অবাক লাগলো। শুভ, তোমার বৌদি আর আমার ঘুম আসছে না। জানি না কেন মারা লাগছে। মনে হচ্ছে কি ঘরের মধ্যে শুধু আমরা না, অন্য কেউ আছে। তুমি একটা কাজ করো না, তুমি আমাদের রুমে শিফট করে যাও। আমিও ভাবলাম যে হ্যাঁ, এটাই সুযোগ, এর থেকে ভালো অফার আমি পাবো না। সেই রাতে মালিকের ওয়াইফ খাটে শোয়, আমি সোফায় শুই। রাতটা কেটে গেল। সকালবেলা উঠে আমার আর আমার মালিকের সাথে যেটা হলো, হয়তো কেউ না দেখলে জিনিসটা বিশ্বাস করবে না। আমার সারা শরীরের মধ্যে, স্পেশালি পিঠে, একদম কেউ মনে হচ্ছে নখ দিয়ে চিড়ে দিয়েছে, একদম ঘাড় থেকে পিঠ অবধি। আমার মালিকের গলার মধ্যে পুরো লাল স্পট একটা দাগ পড়ে গেছে নখের। সেই এক্সপিরিয়েন্স অসাধারণ ছিল। মানে আমি প্রচণ্ড ভয় পাই সেই রাতে যখন আমরা গাড়ি নিয়ে ফিরছিলাম। মোটামুটি আমরা যখন আমাদের বাড়ির এলাকায় ঢুকি, মানে ব্যারাকপুরে ঢোকার 10 কিলোমিটার আগে থেকে না আমাদের শরীরটা হালকা হালকা হয়ে যায়। আর ততটা রাস্তা কেরম একটা শরীর খারাপ লাগছে, একটা ভারী ভারী ফিল হচ্ছে, মনে হচ্ছে ওখানে আমরা কোনো একটা বোঝা ফেলে দিয়ে আসলাম। এই ছিল আমার লাইফের এক্সপিরিয়েন্স একটা, যেটা আমি বলেছিলাম। প্রথম এক্সপিরিয়েন্সটা দারুণ ছিল। চলো সেকেন্ড গল্পের দিকে এগাই। প্রথম গল্পটা ভালো ছিল, সেকেন্ড গল্পটা বলতে থাকি। আমার লাইফের সেকেন্ড এক্সপিরিয়েন্সটা ঠিক এরকম ছিল। দিনটা ছিল বুধবার। আমি আর আমার ওই মালিক 4 চাকা নিয়ে গেছিলাম একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, মালিকেরই আত্মীয়র বিয়ে। খাওয়া দাওয়ার পরে আমি মালিককে বাড়ি ছাড়ি। মালিক আর আমি হালকা একটু ড্রিঙ্ক করেছিলাম।
তো সেই রাতে মালিককে ছাড়ার পর হঠাৎ করে আমার ফোনে একটা SMS আসে। আমি তার আগে বলে দিই, আমি এই কাজ করার সঙ্গে সঙ্গে না জোম্যাটো মারতাম, কারণ আমাদের এরকম খুব কম হতো যে হোল নাইট গাড়ি চালাতে হতো, খুবই কম। হয়তো এই যে মালিকের যেমন বিয়ে বাড়ি ছিল তখন নিয়ে যেতে হলো, ব্যাস। তো আমার ফোনে একটা অফার আসে, 3টে অর্ডার মারতে পারলে তুমি এক্সট্রা 200 টাকা পাবে। তো তখন 12:30 বাজে, তো ব্যারাকপুরের এলাকা, আমি 3টে অর্ডার পাই। প্রথম 2টো অর্ডার খুব সুন্দরভাবে আমি মেরে আসি। একটা 20-25 বাজে থার্ড অর্ডারটা আমি নিই। এইবার হয় গল্প শুরু। থার্ড অর্ডারটা একটা এমন জায়গায় পড়ে যেখানে বড় বড় যে লরি থাকে, ওই লরিদের লাস্ট অফিস, আর্মি এলাকা, পুরো ফাঁকা, একটা মানুষের পায়ের শব্দ পাবে না। মানে ওখানে যদি একটা কেউ ঘাসের ওপর দিয়ে হাঁটে না, তার শব্দ তুমি পেয়ে যাবে, এতটা নিস্তব্ধ আর গা ছমছমে। আমি বাইক নিয়ে ওখানে যাই, গিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর সব থেকে বেশি যেটা আমার অবাক লাগে, জোম্যাটোতে যে অর্ডার দিয়েছিল তার নামটা না একটু অন্যরকম ছিল, মানে GHPH ওরমভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েটেড ছিল। প্রথমে আমি ভাবলাম ফেক হতে পারে, এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যেতে পারে, বাট ক্যান্সেল হলো না। আমি আসলাম স্পটে, এসে ফোন লাগালাম, ফোনটা কন্টিনিউয়াস বিজি বলে যাচ্ছে। আমি প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রয়েছি, 2:20 বাজে, কলের পর কল লাগাচ্ছি বাট তুলছে না। হঠাৎ করে না, লাস্ট কল আমি একবার ভাবলাম যে লাগাই, তারপরে বাড়ি চলে যাব। লাস্ট কলটা লাগালাম, রিং হলো। একটা মেয়ে ছেলে ধরলো, ধরে বলল অর্ডারটা আমাদের লাগবে না, আপনি নিয়ে যান। আমি বললাম, আরে এটা তো হয় না, এটা তো আপনার অর্ডার, এটা আপনাকে দিলাম, খেয়ে নেবেন বলে না কলটা কেটে গেল। আবার আমি যখন কল করলাম, কলটা বিজি। দুবার কল যখন করলাম, দুবার বিজি পেলাম। থার্ডবার থেকে নাম্বারটা ইনভ্যালিড বলতে থাকলো। আমার তখনই কেন একটা সন্দেহ হয়। আমি ভাবলাম পাগল টাগল নাকি, আমি গাড়িটা ঘোরালাম। গাড়ি ঘোরানোর পরে আমি কিছুটা গিয়ে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালালাম। আমার হেডলাইটটা তখনও গাড়ির অন, নিউট্রালে ছিল গাড়ি। আমি ভাবলাম সিগারেটটা ধরিয়ে সিগারেটটা খেতে খেতে বেরিয়ে যাব। আমার হেডলাইটটা আমি একটুখানি আপার করলাম, ডিপারে ছিল, আপার করলাম। আপার করার সঙ্গে সঙ্গে আমার চোখে পড়ল একটা বাচ্চা ছেলে একটা লাইট পোস্টের সামনে চুপচাপ দাঁড়িয়ে আছে। বাচ্চাটার পরনে একটা হাফ প্যান্ট, আকাশি কালারের জামা, যেটার মধ্যে সাদা সাদা স্ট্রিপ করা, চুলগুলো বড় বড় আর গায়ের রং কালো, আর চোখগুলো দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আর বিশ্বাস করো, আমি সেই টাইমে দাঁড়িয়ে আমি বুঝে গেছি ওটা কোনো মানুষ না। বিকজ অত রাতে এই এলাকায় একটা বাচ্চা ছেলে ঘোরাফেরা করবে, আর যদি করেও বাচ্চাটা চাউনি দেখে আমি আগাতে পারিনি। সত্যি বলতে ভয় পেয়ে গেছিলাম। ভয়তে এক নজরে বাচ্চাটা আমার দিকে তাকিয়ে রয়েছে, আমি বাচ্চাটার দিকে তাকিয়েছি। আমি গাড়িটা ঘুরিয়ে নিলাম, ঘুরিয়ে আমি উল্টো দিক দিয়ে যেতে গেলাম। কিছুটা রাস্তা যাওয়ার পরে আবার ব্রেক কষলাম। এইবার দেখলাম সামনের একটা লাইট পোস্টে ওই বাচ্চাটা হাঁটু গেড়ে বসে আছে, আর সেই চোখ আমার দিকে তাকিয়ে আছে। আমি ভগবানের নাম নিতে নিতে আবার অন্য দিক দিয়ে যেতে শুরু করলাম। এইবার ঘটলো ঘটনা। আমার মনে হলো আমার গাড়ির পেছনে কেউ একটা উঠে বসলো, আর তার হাতটা আমার কাঁধের ওপরে রাখলো, একটা হাত। আর আমি বুঝতে পারছি ওটা কোনো মানুষের হাত না, মনে হচ্ছে ডিপ ফ্রিজ থেকে হাতটা বের করেছে। হাতটা এতটা ঠান্ডা। আমি না কোনো রকম গাড়ি চালাচ্ছি, খুব স্পিডে গাড়ি চালাচ্ছি। কিছুটা রাস্তা পেরোনোর পরে হাতটা সরে গেল। আমি বাড়ি পৌঁছালাম। বাড়ি গিয়ে আমি গাড়িটা পার্ক করে শুতে গেলাম। পরের দিন সকালে যেটা শুনেছিলাম আমার ওয়াইফের মুখে শুনেছিলাম। আমার ওয়াইফ বলে আমি নাকি হোল নাইট বিড়বিড় করতে থাকি, শুধু একটা কথাই বলতে থাকি, মেরে ফেলবো মেরে ফেলবো মেরে ফেলবো। এই কথাটা আমি কন্টিনিউয়াস বিড়বিড় করছিলাম। আর আবারও
আমার সারা গায়ে সেই দিনের মতো কাটা কাটা দাগ আমি দেখতে পেয়েছিলাম। পরের দিন আমি আমাদের পাড়ায় একজন ঝাড়ায়, তার কাছে গিয়ে ঝাড়িয়ে নিয়ে আসি। সে আমাকে বলেছিল আমার ওপরে নাকি একটা খতরনাক, মানে একদম সাংঘাতিক কিছুর একটা চাউনি পড়েছিল, যেটার থেকে আমি বেঁচে বেরাতে পেরেছিলাম। বাস এই ছিল আমার লাইফে ঘটে যাওয়া দুটো ঘটনা। আরও এরকম অনেক 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 এক্সপিরিয়েন্স আছে, রিতমকে বলবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে সে। থ্যাংক ইউ। প্রথমে বলি, প্রথম যে ঘটনা ছিল সেটা একটুখানি বড় ছিল, সেকেন্ডেরটা একটু ছোট ঘটনা। বাট যতদূর ও বলেছিল ঘটনা দুটো আমার খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম নিজে একা কেন মজা নেব, তোমাদেরকেও একটু ভয় পাওয়াই। আর হ্যাঁ, তোমরাও যদি তোমাদের বন্ধুদের ভয় পাওয়াতে চাও, শেয়ার করো ভিডিওটা তাদের, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ, তোমরাও যদি আমাকে ভয় পাওয়াতে চাও তাহলে অবশ্যই গল্পটা মেল আইডিতে মেল করতে পারো। আমার ডিসক্রিপশানে মেল আইডি আছে, ritom9155@gmail.com। আমি তোমাদের সাথে রিতম আবার ফিরে আসবো নতুন কোনো ভয় নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। আজকের জন্য এইটুকু, টাটা।